হ্যালো স্টুডেন্টস। আগে দিনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে 2024-এ যে মাধ্যমিকের প্রশ্নপত্র সেগুলোকে নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি যেটা যাব 2022 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিভাবে লিখলে আমরা 2-এ 2 পাবো, হ্যাঁ? তো 8-এ 8 কিভাবে পাবো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা পারলে একটু নোট করে নেবে যে 2 নম্বরের প্রশ্নের জন্য কি কি পয়েন্ট থাকতে পারে এর মধ্যে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 2 নম্বরের যে প্রশ্নগুলো 2022 সালে আমরা এক এক করে যাব। প্রথমে যাব, প্রথমে তো গিয়েছিলাম যে 2024, তারপরে 2022, তারপরে 2020, তারপরে 2018 এবং 2017, ওইভাবে আমরা এগোবো, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2022-এর যে 2 নম্বরের প্রশ্ন ছিল, সেই 2 নম্বরের প্রশ্নগুলো কি কি পড়েছিল সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিয়ে যাব আগামী দিনে পরীক্ষাতে, ঠিক আছে? যাতে আমরা ভালো করে প্রিপেয়ার হতে পারি। তো চলো 2 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক, ঠিক আছে? তো 3.1 বিভাগ গ এর 3.1 2022 সালের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে বলছি। তো 3.1-এ যে প্রশ্নটা ছিল যেটা হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, একদম প্রথম প্রশ্ন 3.1-এর, যেখানে স্টুডেন্টস তোমরা যে পয়েন্টগুলো দেবে তার মধ্যে হচ্ছে যুদ্ধ কৌশলের পরিবর্তন এবং গুরুত্ব, যুদ্ধের স্ট্র্যাটেজি কিভাবে পরিবর্তন হলো আস্তে আস্তে, এটা 1 নম্বর পয়েন্ট রাখতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট রাখতে হবে যে দেশ রক্ষায় সামরিক অস্ত্রশস্ত্রের কী কী বিবর্তন হয়েছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সেখানে সেনাপ্রধানের তুলনায় সৈন্যদের অংশগ্রহণের চরিত্র ও সংগঠন, সেনাপ্রধানের তুলনায় সৈন্যদের অংশগ্রহণের চরিত্র ও সংগঠন এবং যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটের পরিবর্তন, এই বিষয়গুলো দিলে আমার মনে হয় যে 2 নম্বরের প্রশ্নের একটা ভালো মার্কস পাওয়া যাবে। এরপরে 3.2 যে প্রশ্নপত্র যেটা আছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। তোমরা সরকারি নথিপত্র নিশ্চয়ই জানো যে সরকারি নথিপত্রের মধ্যে যেটা মহাফিজখানায় সংরক্ষিত থাকে, সরকারি নথিপত্রের মধ্যে এটা হচ্ছে পুলিশ এবং সরকারি আধিকারিকদের যে প্রতিবেদন এবং বিবরণ, চিঠিপত্র, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেইগুলো ওখানে একটু নোট করে দেবে। এরপরে হচ্ছে 3.3 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুল বুক সোসাইটি স্টুডেন্টস যেটা হচ্ছে 1817 সালে ডেভিড হেয়ারের উদ্যোগে যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল তার কারণগুলো একটু দিয়ে দেবে এবং সেই সঙ্গে এখানে ওইগুলো একটু বলে দেবে যে কারণগুলো কি কি। সেখানে হচ্ছে দেশীয় ছাত্রদের জন্য স্কুল পাঠ্য বই, মুদ্রণ, প্রকাশনা ও বন্টন, এই সবগুলো ওই খাতার মধ্যে এই এই পয়েন্টগুলো তুলে ধরতে হবে। তা স্টুডেন্টস তারপরে হচ্ছে যে প্রশ্ন সেটা হচ্ছে 3.5, এই 3.4 যেটা হচ্ছে মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। এটা তোমরা সবাই জানো যে 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে একটা মধুসূদন গুপ্তর একটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই সঙ্গে সামাজিক কুসংস্কার, জাতিচ্যুতির ভয় না পেয়ে এবং সেই সঙ্গে সর্বপ্রথম তিনি স্বব্যবচ্ছেদ করেছিলেন এবং আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চার প্রকৃত সূচনা করেছিলেন। এটা হচ্ছে 3.4। এরপরে হচ্ছে 3.5 যেটা লর্ড হার্ডিঞ্জের যে শিক্ষা বিষয়ক নির্দেশনামা সেটা কেন গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 3.5-এর যেটা হচ্ছে 1842 সালে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল এবং সেই সঙ্গে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেছিল 1844 সালে, কি ঘোষণা করেছিল না, সরকারি চাকরিতে ইংরাজি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার একটা ব্যাপারের কথা বলেছিল এবং সেই সঙ্গে ইংরাজির উনি বলার ফলে ইংরাজি শিক্ষার প্রতি মধ্যবিত্তের একটা আগ্রহ বৃদ্ধি পেল এবং দেশীয় শিক্ষার সমাধি তৈরি হলো। এই বিষয়টা তোমরা উল্লেখ করবে। এরপরে হচ্ছে 3.6 যেটা হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়। সেটা হচ্ছে নবজাগরণের অর্থ হলো পুনরুজ্জীবন, সামাজিক, সাংস্কৃতিক এবং শৈল্পিক পুনরুত্থানের যে এই প্রক্রিয়া শুরু হয়েছিল 19 শতকের শেষ এবং বিংশ শতকের শুরুতে। ঔপনিবেশিক শাসনে বাংলার এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে স্টুডেন্টস নবজাগরণ বলা হয়। এই পয়েন্টগুলো দিয়ে দেবে। এরপরে হচ্ছে 3.7 যে ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন। তার মধ্যে কি কি পয়েন্ট থাকতে হবে। ফরাজি আন্দোলন ব্যর্থ হলো প্রধান কারণ হচ্ছে দুদুমিঙার পর উপযুক্ত নেতৃত্বের অভাব, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নোয়ামিঙা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই নোয়ামিঙার আমলে ইংরেজ এবং জমিদারদের যে বিরোধিতার পরিবর্তে ধর্মীয় ক্ষেত্রটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছিল বা ধর্মীয় ক্ষেত্র বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে কি সাংগঠনিক দুর্বলতা, সংগঠনের অভাব ছিল অবশ্যই এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে মানে খুব লিমিটেড এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, মানে একটা বলা যেতে পারে যে আঞ্চলিক সীমাবদ্ধতা ছিল। এরপর 3.8-এর যেটা বলছে যে তিতুমির স্মরণীয় কেন। বাংলাদেশের ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন 1 নম্বর। 2 নম্বর
ব্রিটিশ নীলকর ও জমিদারদের বিরুদ্ধে প্রথম বাঁশের কেল্লা তিনি নির্মাণ করেছিলেন এবং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গঠন করেছিলেন। এর মধ্যে দুটো পয়েন্ট দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 3.9, যেটা হচ্ছে শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি বা বিরোধিতা করেছিল, ঠিক আছে। তো 3.9-এ শিক্ষিত বাঙালি সমাজ কী কী ভেবেছিল। নাম্বার ওয়ান, বিদ্রোহীরা মধ্যযুগীয় শাসন এবং সমাজ ব্যবস্থাকে যদি ফিরিয়ে আনে এটা একটা ভয় পেয়েছিল, এবং সেই সঙ্গে সমর্থক ছিল কিন্তু পাশ্চাত্য শিক্ষার। এবং 3 নম্বর হচ্ছে যোগদান, এরা তো সবাই যোগদান করেছিল ব্রিটিশ প্রশাসনে, সেটা তো আমরা দেখেছি। এবং তার সঙ্গে আশঙ্কা করেছিল যে আধুনিক ভারত গঠনের প্রক্রিয়া ব্যাহত হতে পারে, সেই জন্যই তো বেশিরভাগ সব ইংরেজের সঙ্গে হাত মিলিয়েছিল। আচ্ছা, এই পয়েন্টগুলো তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.10, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। আমরা কখনো কখনো ব্যঙ্গচিত্র যখন আঁকি, মানে মুখে না বলেও অনেক সময় ব্যঙ্গচিত্রের মাধ্যমে প্রতিবাদ করা যায়। সেরকমই বলা যেতে পারে যে সামাজিক কুসংস্কার এবং প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সরাসরি কোনো প্রতিবাদ না করে উপহাসমূলক বা বিদ্রূপমূলক কোনো আলোচনার মাধ্যমে যে সৃষ্টি করা হয় সেটাই হচ্ছে ব্যঙ্গচিত্র, এবং সেই ব্যঙ্গচিত্র সেই জন্যই আঁকা হয়। এরপরে হচ্ছে 3.11, যেটা হচ্ছে নবগোপাল মিত্র কে ছিলেন। আচ্ছা, 1867 সালে হিন্দু মেলার তিনি অন্যতম প্রতিষ্ঠা এবং অভিনব ভারতের প্রধান প্রচারক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নবগোপাল মিত্র কিন্তু অভিনব ভারতের প্রধান প্রচারক, যেটা হচ্ছে বিনাক দামোদর সাভারকর এটা ফাউন্ডার ছিলেন। আচ্ছা, হিন্দুদের মধ্যে জাতীয়তাবাদ এবং স্বদেশপ্রেম এবং আত্মনির্ভরতা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এবং এই নবগোপাল মিত্রের একটা পত্রিকা ছিল, যেটা হচ্ছে ন্যাশনাল পেপার, এটাও উল্লেখ করে দেবে। এরপরে হচ্ছে 3.12, 19 শতকের বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল। ভারতবর্ষের জাতীয়তাবাদ স্বদেশ প্রেমের জাগরণের অন্যতম ব্যক্তিত্ব, এটা উল্লেখ করতে হবে। ভারতের জাতীয়তাবাদের জনক অবশ্যই এটা উল্লেখ করবে। এবং আনন্দমঠ যে গ্রন্থ, সেই গ্রন্থের মাধ্যমে বন্দের মাতরম, এটা যে পরবর্তী সময়ে একটা ভারতীয় জাতীয়তাবাদের যে মূল মন্ত্র হয়ে উঠেছিল, এইগুলো একটু উল্লেখ করে দেবে। এরপরে হচ্ছে 3.13, জাতীয় শিক্ষা পরিষদ কেন তৈরি হয়েছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে এইটা একটা গড়ে উঠেছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা, এবং জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয়েছিল, এবং সেই সঙ্গে জাতীয়তাবাদের ভিত্তিতে স্বদেশী শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ নির্মাণ করা হয়েছিল। এরপরে হচ্ছে 3.14, বিদ্যাসাগর 60 বলতে কি বোঝায়। অনেক স্টুডেন্টরা কি করে যে মানে মাধ্যমিক খাতায় অনেক সময় ভুল করে ফেলে যে বিদ্যাসাগর 60, বিদ্যাসাগর যে সাদা শার্ট পরতো সেটাকে বিদ্যাসাগর শার্ট বলবো, একদমই নয়। ওরকম মানে রীতিমতো এগুলো হাস্যকর ব্যাপার। যাই হোক, এইরকম জিনিস খাতায় লিখবে না। এবারে হচ্ছে যেটা বলছিলাম যে 3.14, বিদ্যাসাগর 60 বলতে কি বোঝায়। বাংলার মুদ্রণ ব্যবস্থার বিকাশে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়, এই পয়েন্টটা তুলে ধরবে। এবং বাংলা বর্ণমালাকে মুদ্রণ ব্যবস্থায় নিয়ে এসে আধুনিক রূপদানের যে পদ্ধতি, সেটাইকেই বলা হচ্ছে বিদ্যাসাগর 60। এবং যে পদ্ধতিতে মুদ্রণে লিপিবর্ণের পাশাপাশি কিন্তু বিদ্যাসাগর ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহারও করেছিলেন। এটা হলো স্টুডেন্টস 3.14-এর প্রশ্ন। এরপরে হচ্ছে 3.15, 3.15 যেটা প্রশ্ন, যেটা হচ্ছে লাইনোটাইপ। বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের কি গুরুত্ব। স্টুডেন্টস, তোমরা জানো যে 1935 সালে বাংলা মুদ্রণ শিল্পে প্রথম লাইনোটাইপ ব্যবহৃত হয়েছিল, এবং সেই সঙ্গে এটা সুরেশচন্দ্র মজুমদার ঢাকার প্রেসে প্রথম এটা ব্যবহার করেছিলেন। এবং মুদ্রণ শিল্পে বাংলা টাইপ কাঠের যে ব্লকের পরিবর্তে লাইনোটাইপ উন্নীত হওয়ার ফলে মুদ্রণ পদ্ধতির আধুনিকরণ ঘটে। এটা স্টুডেন্টস তোমরা একটু নোট করে নেবে এবং লিখে নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3.16, যেটা হচ্ছে গ্রামীণ শিল্প এবং বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কী ছিল। গ্রামীণ শিল্প এবং বৃত্তি শিক্ষার প্রসারে গ্রামের মানুষকে স্বনির্ভর করে তোলার উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, গ্রামের উন্নয়নের জন্য শ্রীনিকেতনের যে প্রবর্তন, সেই প্রবর্তনের আওতায় কুটির শিল্প, সমবায়, কৃষি, পশুপালন, এইগুলোর মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। ঠিক আছে স্টুডেন্টস, তো 3.16-এর এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, এইগুলো তোমরা একটু পারলে দেখে যাবে। আচ্ছা, এরপরে 4.1-এ যেটা 4 নম্বরের প্রশ্ন, সেগুলো তোমরা একটু দেখে যাবে। যেটা হচ্ছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কী ভূমিকা নিয়েছিল। 2022-এর যে প্রশ্ন, অনেক সময় প্রশ্ন আসতেই পারে এইগুলো।
তো রাধাকান্ত দেব নারী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছিল, স্ত্রী শিক্ষা বিদ্যালয় তৈরি করেছিল এইগুলো। তো ৪ নম্বরের এগুলো ডিটেলস অত আমি যাব না। আজকে যেহেতু আমি ২ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ২০২২ তো হয়ে গেল, এরপরে হচ্ছে ২০২০ দিকে, ঠিক আছে?